আজও সমাজের মেয়েরা অবহেলিত। মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে পড়াশুনো বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা থাকে পরিবারের। কন্যাশ্রী সহ একাধিক সরকারি প্রকল্প থাকলেও কুসংস্কার থেকে মুক্ত হতে পারছে না মেয়ের বাবারা। তেমনি অভিজ্ঞতার শিকার হয়েছে বাঁশবেড়িয়ার এক ছাত্রী। পড়াশুনো থেকে খেলাধুলো সবকিছুই আপত্তি ছিল তার বাবার, কিন্তু তা সত্ত্বেও মাকে অবলম্বন করেই বেড়ে উঠেছে বাঁশবেড়িয়ার প্রমিতা সিং। পড়াশোনার সঙ্গে সঙ্গে যোগাসনে একাধিক পদক জয় করেছে সে। খেলো ইন্ডিয়া থেকে একাধিক ন্যাশনাল যোগাসনে পদক এনেছে। কিন্তু এই জয়ের পেছনে বাধা হয়ে দাঁড়িয়েছিল তার বাবা। মেয়ে হয়ে জন্মানোর কারণে পড়াশুনো যোগাসন কিছুই করতে দিতে চাইছিল না। একাধিক অত্যাচার সহ্য করতে হয়েছে তার মা সঞ্চিতা সিংহকে। পড়াশোনার সাথে সাথে 5 বছর বয়স থেকে যোগাসনে ভর্তি হয় প্রমিতা। ঘোর আপত্তি সত্ত্বেও প্র্যাকটিস চালিয়ে যায় তার মা। একাধিকবার অত্যাচারিত হতে হয় বাবার কাছে। পরবর্তীকালে বাধ্য হয়ে 2 ছেলে মেয়েকে নিয়ে মা ফিরে আসেন বাপের বাড়িতে। বর্তমানে সেখানে 2 ভাই বোনকে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলার উৎসাহ দিয়ে যাচ্ছেন, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সমস্যা। মা সঞ্চিতা জামা কাপড় সেলাই করে এবং জুতো দোকানে কাজ করে কোনো রকমে পরিবার চালায়। মেয়ের পড়াশোনা এবং যোগাসনের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছিল তাকে। এই বিষয়ে এগিয়েছে প্রমিতার কোচ স্বপ্না পাল। খেলাধুলা সহ একাধিক খরচের দায়িত্ব নিয়েছেন তিনি। প্রমিতার পড়াশোনায় মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয় স্কুলের পড়াশোনার জন্য সহযোগিতা করেন প্রধান শিক্ষিকাকে থেকে অন্যান্য শিক্ষিকাদের মিড ডে মিলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয় স্কুল। পরিবারের একটাই আশা, অলিম্পিক সহ একাধিক জায়গায় যোগার পদক আনুক প্রমিতা। নিজেকে প্রতিষ্ঠিত করে আর্থিক সচ্ছল করে তুলুক পরিবারকে। এই আশা আছে স্কুলের শিক্ষিকা কোচ মা। এ বিষয়ে প্রমিতা কি বলেছে শোনাবো, এবং প্রমিতার মা কি বলেছে শুনে নিন। প্রমিতা বিভিন্ন জায়গায় খেলতে যাচ্ছে, তো স্কুলের ম্যাম প্র্যাকটিস করাচ্ছেন স্বপ্না পাল। না থাকলে হয়তো আজকে প্রমিতা এতটা সাহায্য পেত না, কিংবা এই জায়গায় পৌঁছাতে পারতো না। আর আমার যুদ্ধটা প্রমিতাকে নিয়ে, প্রমিতার খেলা নিয়ে, পড়াশোনা নিয়ে, যে ও এগিয়ে যাক, নিজের পায়ে দাঁড়াক। তার জন্য আমাকে প্রমিতার বাবার বাড়ি ছেড়ে এসে আমাকে এখানে থাকতে হচ্ছে। আজকে মা ছিল, মা থাকতে দিয়েছে, তাই জন্য থাকতে পারছি। না হলে কি হতো ভবিষ্যৎ জানতাম না, জানিও না। সমস্যা কিছু যদি না থাকতো, মা বাবা কি কেউ, কিংবা এই বাড়িতে আশ্রয়টুকুনি যদি না থাকতো, কি না পেতাম, তা কিভাবে আমি কি করতাম আমি নিজেও জানি না। এখন আমি সেলাই করছি, একটা দোকানে কাজ করছি, সেই দিয়ে কোনো রকম ভাবে চলছে সংসার। বাবার আপত্তি কেন? বাবার আপত্তি, বাবার কোনো ইচ্ছেই ছিল না যে মেয়ে বড় হোক, কিংবা মেয়ে 5 জনের একজন হোক, খেলাধুলা করুক, পড়াশোনা করুক। এই শিক্ষাটাই বাড়িতে ছিল না। সেই জায়গা থেকে আমি বিরোধিতা করে মেয়েকে পুরো যে 5 জনের সঙ্গে মিশুক, খেলাধুলা করুক, পড়াশোনা করুক, 5 জনের একজন হোক, এইভাবে আমি চেয়েছিলাম বলেই হয়তো এতটা বিরোধিতা কিংবা এতটা অশান্তির মধ্যে দিয়ে, মারধর অশান্তির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। যখন আমি একদমই না সামলাতে পেরেছি, অত্যাচার সহ্য করতে পারছি না, তখন আমি বেরিয়ে আসতে বাধ্য হয়েছি। তার আগে চিন্তা নিয়েছিলাম যে নিজেকেই শেষ করে দেবো, কারণ আমি চাই ছেলে মেয়ে বড় হোক, কি নিজের পায়ে দাঁড়াক, প্রমিতা নিজের পায়ে দাঁড়াক, 5 জনের। সেই জায়গা থেকে আমাকে বাধা দেওয়া হচ্ছে। প্রমিতাকেও সুস্থভাবে স্বাভাবিক জীবন দিতে পারছি না। তা সেইগুলো দেখে আমার সহ্য হচ্ছিল না, সেই কারণেই আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। তো তখন হয়নি, পারিনি। ভগবানের দান হয়তো তো বাঁচিয়ে দিয়েছে। তারপর বছর 1.5 বাদে আমি বাড়ি থেকে বেরিয়ে আসি, কারণ প্রতিদিনের ঝুট ঝামেলা, অশান্তি প্রমিতার ডিস্টার্ব হচ্ছিল। আমি নিজে মা হয়ে বুঝতে পারছিলাম ও নিজে কিরম চুপ হয়ে যাচ্ছিল, কোনো কিছু বলতো না। প্র্যাকটিসেও ঘাটতি, পড়াশোনাতেও ঘাটতি, যেটা আমি বুঝতে পারছি যে স্বাভাবিক সুস্থ পরিবেশ নয়। তাই জন্য মেয়েটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। মেয়েকে মারধর মারধর তো করতেই। তো তারপরে মেয়েকে আমি ছেলে মেয়ে দুজনকে নিয়ে বাইরে বেরিয়ে আসি। ছেলে কিডনি রোগে আক্রান্ত। এইভাবেই ট্রিটমেন্ট চলছে, সবার কাছে সাহায্য নিয়ে। আমি চাই স্কুল থেকে প্রমিতাকে হেল্প করে প্রচন্ড। স্কুলের ম্যামরা ভালোবাসে। স্কুল থেকে কন্যাশ্রী যে বছরে 1000 টাকা পায়, সেখান থেকেও প্রমিতার নিজস্ব যে দরকারগুলো সেগুলো মেটায়। ব্যায়ামের ম্যাম আছে, উনি দূরে দূরে যখন কম্পিটিশন পড়ে ন্যাশনাল গুলো, কিছুটা উনি হেল্প করে, কিছুটা যতটা পারি আমি চেষ্টা করি দেওয়ার জন্য। বাদ বাকিটা উনিই দেখে নেন। প্রতি মাসের মাইনে উনি নেন না, ফ্রিতেই ওকে কোচিং করায়। আজকে
বেশ কিছু বছর ধরে, 7-8 বছর তো হবেই, উনি মাইনেপত্র কিছু নেন না। প্রমিতা যায় দুবেলা, যখন ইচ্ছা তখন, ম্যামের বলাই আছে তোর যখন মনে হবে তুই এসে তখন প্র্যাকটিস করবি। এইভাবে আমি চাই প্রমিতা নিজের পায়ে দাঁড়াক, 5 জনের একজন হোক, এবং প্রমিতা যেভাবে ছোট থেকে উঠছে কিংবা যে কষ্টগুলো পেয়েছে, এরকম অনেক মানুষই আছে, তাদের পাশে গিয়ে প্রমিতা দাঁড়াক। এটাই আমার স্বপ্ন, যে ও 5 জনকে নিয়ে কিংবা 5 জনের পাশে দাঁড়াক। যে এইরকম ভাবে যারা প্রতিবাদ করছে কিংবা যারা কষ্টের মধ্যে আছে, বেরোতে পারছে না, তাদের কাছে গিয়ে ও নিজেকে নিজের করে তুলে নিয়ে আসুক তাদেরকে। এই রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে বা রাজ্য সরকার থেকে যে চাকরির ব্যবস্থা করে খেলা থেকে, আজকে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী না থাকলে কিংবা উনি যদি মেয়েদের এতগুলো প্রকল্প যদি না করতো, তাহলে হয়তো আমিও মা হয়ে এতটা সাহস পেতাম না। আজকে ওনার সাহস দেখে, ওনার প্রতিভা দেখে আজকে হয়তো মা হয়ে সাহস পেয়েছি, যে উনি যখন মেয়েদের জন্য এতটা করছে, তাহলে আমি মা হয়ে কেন পারবো না। এই খেলা থেকে চাকরি আসতে পারে রাজ্য সরকার। আমি হ্যাঁ, অবশ্যই আমি এটা আশা করি যে ও চাকরি করুক কিংবা চাকরি পাক খেলা থেকে, নিজের পায়ে দাঁড়িয়ে আরো 5 জনকে যেন সাহায্য করতে পারে, কারণ নিজের স্বাবলম্বী না হলে তো 5 জনকেও সাহায্য করতে পারবে না। সেই কারণেই আমার স্বপ্ন যে ওর আরো যেন 5 জনকেও সাহায্য করতে পারে। আপনার নামটা? আমার নাম সঞ্চিতা সিং। কি অবস্থায় পেয়েছেন? অ্যাকচুয়ালি প্রমিতা যখন ছোট ছিল তখন ওর বাবা ওকে ছেড়ে দিয়েছিল, মা বাড়িতেই থাকতো। তারপরে যাই হোক সবাই মিলে সমস্যা মিটিয়ে ওকে বাড়িতে নিয়ে যায়। তখন মানে 6 বছর বয়স ছিল, অন্য জায়গায় শিখতো, আমার কাছে 7-8 বছর বয়সে আমার কাছে আসে, কাছে হয় বলে। তো সেই থেকে চলছিল। তো ওর বাড়ির যে স্ট্রাগলটা ছিল, আমি ওর বাবাকে অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম যে আজকে খেলাধুলা পড়াশোনা থেকে, এবং সরকার যেভাবে মেয়েদের জন্য এগিয়ে এসেছে, সেখান থেকে একটা মেয়ের আগে দরকার উপযুক্ত হওয়া, নিজের পায়ে দাঁড়ানো, তারপরে তার বিয়ে দেওয়া। তো সেগুলোর বাবা মানতে চায় না, ওর মাকে খুবই অত্যাচার করে। তো ওর মা এমনকি নিজেকে শেষ করে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় আমি ওর মাকে একটাই উপদেশ দিই যে তুমি তোমার পেটটা যেভাবে খুশি চালাও, তোমার মেয়ের দায়িত্ব। কারণ ওর পারফরমেন্সটা এতটাই ভালো ছিল, ওর মধ্যে সেই ছোটবেলাতে আমি যে প্রতিভাটা ও ট্যালেন্টটা দেখেছিলাম, সেখান থেকে আমার মনে হয়েছিল ও একদিন খুব বড় হতে পারে। তো সেই কারণেটা আমি ওর দায়িত্বটাকে তুলে নিয়েছিলাম। আর সেই থেকেই আমি প্রমিতাকে নিয়ে চলছি। ও ন্যাশনাল লেভেলেতে ত্রিপুরাতে খেলেছে, ভোপাল খেলেছে, মহারাষ্ট্র খেলেছে, চেন্নাই, খেলো ইন্ডিয়া খেলেছে। এরকম 4-5টা ও ন্যাশনাল। যোগা তো সেভাবে প্রচার নেই এবং স্বীকৃতিটাও কম তুলনামূলক অন্যান্য খেলার তুলনায়। আমি যখন যোগা করেছি তখন স্বীকৃতি ছিল না, অন্যান্য খেলাধুলার মতো ছিল না। কিন্তু বিগত 21 সাল থেকে যোগাটা ভীষণভাবে প্রচারিত। আমাদের বেঙ্গলেতে সেভাবে না হলেও আমি কিন্তু খুবই আপডেট, এবং আমার এই ইনস্টিটিউটের প্রথম খেলো ইন্ডিয়া বেঙ্গলকে প্রাইজ এনে দেওয়া, এবং ন্যাশনাল গেমসেতেও প্রাইজ এনে দেওয়া, এবং ন্যাশনাল গেমসেতে যোগাতেও যারা মেডেল উইনার হয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তাদেরকে সার্ভিস দিচ্ছে। আমার ইনস্টিটিউটের এরকম 3টে বাচ্চা, এবং তারা মেয়ে, তারা 3জনেই কিন্তু কন্যাশ্রী এক বছরে পেয়েছে। তারা রাজ্য সরকারের চাকরি, পুলিশের চাকরির জন্য তাদের প্রসেসিং চলছে, তাদের অলরেডি পেপারস জমা পড়েছে। তাই যোগাসনটাকে যদি আজকে কেউ বলেন যে সেইভাবে স্বীকৃতি নেই, আপডেট নেই, সেটা আমি আমার দিক থেকে বলতে পারবো না। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের মানে পরিকল্পনাতে যোগা এখন প্রচুর আপডেট। বর্তমান ভবিষ্যতে এই যোগাতে আগামী দিনে ভাবছেন যে প্রমিতা? হ্যাঁ, অবশ্যই এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিকের জন্য আমি ভাবছি। আমার এখন ভাবনা এবং চিন্তা ওদেরকে নিয়ে, সেটাই। ভবিষ্যতে চাকরি বাকরিরও পথ তো খুলে যাবে আশা করি। অবশ্যই, আমার তো সেরকমই ইচ্ছা আছে। ও ন্যাশনাল গেমসেতে যখনই মেডেল আনবে, তখন আবারও আমাদের রাজ্য সরকার সেই চাকরির পথটা খুলে দেবে। এরকম অনেক মেয়েরা রয়েছে যারা রাজ্য সরকারের সুবিধা পাচ্ছে, কিন্তু হয়তো পরিবারের বাধার জন্য তারা কোনো কিছু করতে পারবে না। তাদের জন্য আমি কি বলবো? তাদের জন্য আমি একটাই কথা বলবো, প্রমিতা, সাথী মণ্ডল বলে আরো একটি মেয়ে আছে, তার বাবা মা খুবই সাপোর্টিং। হ্যাঁ, এরা যেরকম ভাবে দারিদ্রটাকে পিছনে ঠেলে দিয়ে যেভাবে সামনে এগিয়ে এসছে, আপনারা এরকম ভাবে আসুন,
আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি পিছনের ছেলে মেয়েদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমি অবশ্যই হেল্প করব। আপনার নাম? স্বপ্না পাল। কি ছিল বা কি কি খেলেছো বা একটুখানি বিষয়টা যদি বলো। যোগাসনে আমি ছোটবেলায় 5 বছর বয়স থেকে যখন ম্যাডামের কাছে যাই, ম্যাডাম স্বপ্না পাল, সেখান থেকে আজ 12 বছর হয়ে গেল তার কাছে আমি প্রশিক্ষণ প্রাপ্ত। এবং এই যোগাসন শেখাটা খুব স্মুথলি ছিল না আমার জন্য, কারণ বিভিন্ন ওঠাপড়ার মধ্যে পারিবারিক সমস্যা, সব দিক থেকেই আমার যোগাটা এবং পড়াশোনা করাটা অনেকটাই বাধাপ্রাপ্ত হয়েছিল। এবার সেইখান থেকে আমি যেগুলো অ্যাচিভ করেছি সেগুলো হচ্ছে 2023-এ ভোপালে যেটা হয়েছিল অলিম্পিয়াড, স্কুল গেমস অলিম্পিয়াড 2023, সেখানে আমি সেকেন্ড হই। এবং সেই বছরই স্কুল গেমস ন্যাশনালে যেটা ত্রিপুরাতে হয়েছিল সেখানেও সেকেন্ড হই। এবং সেই বছর খেলো ইন্ডিয়া অস্মিতা উমেন্স লিগে যেটা বিহারে হয়েছিল সেখানে ফার্স্ট হই, এবং চেন্নাইতেও হয়েছিল সেটা খেলো ইন্ডিয়া ইউথ গেমস। এছাড়াও চলতি বছরে মহারাষ্ট্র হয়েছিল স্কুল গেমস ন্যাশনাল 2024-25, সেখানে আমি থার্ড হই। এবং এই বছরে সেপ্টেম্বর মাসে অন্ধ্রপ্রদেশের ন্যাশনাল আছে, ওটা খেলো ইন্ডিয়া ইউথ গেমস সিলেকশন। এখন লক্ষ্য সেই দিকে। এই যে কেন পরিবারের কেন সমস্যা, পরিবার তো এগিয়ে থাকে, কেন পরিবার তোমার সমস্যার মধ্যে পড়ে? বা বিয়ে নিয়ে কি সমস্যা তৈরি হয়েছে? পরিবারের সমস্যা বলতে আমার বাবা এই খেলাধুলা বা পড়াশোনার বিষয়ে একদমই সাপোর্টিভ ছিল না, মানে খেলাধুলার বিষয়ে কোনো ইন্টারেস্টই ছিল না তার। যে মানে ওনাদের বক্তব্য ছিল যে মেয়ে মানে মিনিমাম একটা পড়াশোনা করতে হয়, করবে, তারপর 18 বছর হবে কি তার আগেই, পারলে তার আগেই বিয়ে দিয়ে দেয়, মানে মেয়ে হয়েছে মানে বিয়ে করবে, ঘর সংসার করবে, এই আর কিছু না। মানে কোন সে বয়সে বিয়ে দিচ্ছে? আমার 15 বছর, আমি তখন ক্লাস 9-এ পড়ি, তখন মানে বিয়ে দেবেই বলে এরকম ভাবে ঠিক করেছিল। এবার সেখান থেকে আমার মা রুখে দাঁড়ায়, এবং তারপরেই সে বছরটা তাও কিছুটা চলেছিল, এবং ক্লাস 10-এ তার পরের বছরেই মানে খুব অত্যাচারের কারণে, ওই কারণেই মানে আমার বাবা মা পুরোপুরি সেপারেট হয়ে যায়। এবং এখানে এসে আমার দিদার বাড়িতে আছি আমি এখন। আমার ব্যায়ামের ম্যাম স্বপ্না পাল এবং সৌমেন দাস স্যার ভিয়েতনামে থাকে, ভীষণভাবে সাপোর্ট করে। আর আমি এখন যে স্কুলে পড়ছি মগরা প্রভাতী বালিকা বিদ্যালয়, সেখানে ম্যামও ভীষণভাবে সাপোর্ট করে পড়াশোনার দিক থেকে। তারপর স্কুলে অ্যাডমিশন ফিস পুরোটা না নিতে পারলেও সেটা চেষ্টা করে, যদি সেরকম সম্ভব না হয় তাহলে কিছুটা কম করার চেষ্টা করে। আর আমার এখন ক্লাস 12-এ পড়ছি আমি, আমার কোনো প্রাইভেট টিউটর নেই। সেই দিক থেকেও স্কুলের ম্যামেরা সমস্ত রকম ভাবে আমাকে হেল্প করে যে পড়াশোনাটাকে ঠিক করে নেওয়ার জন্য। আসলে খাওয়া দাওয়া কিভাবে, মানে এই যে মিড ডে মিল থেকে কিভাবে করে, মিড ডে মিল থেকে পড়াশোনা, বই থেকে? মিড ডে মিল থেকে হেল্প করে বলতে আমাদের তো ক্লাস 8 অব্দি মিড ডে মিল দেওয়ার নিয়ম আছে, কিন্তু আমি যখন মাধ্যমিক দিয়ে অন্য স্কুল থেকে, যেটা বাগাটি গার্লস মগরার মধ্যেই, আর এইচএস দিচ্ছি আমি আপনার মগরা প্রগতি বালিকা বিদ্যালয় থেকে। এবার ক্লাস 8 অব্দি যেহেতু মিড ডে মিল দেওয়ার নিয়ম, আমি যখন আমার সমস্যা স্কুলকে জানাই তখন আমার পক্ষে প্রতিদিন বাড়ি থেকে টিফিন নিয়ে যাওয়া সম্ভব না, সেই কারণে আমাকে মিড ডে মিলটা স্কুল থেকে দেয়। আর এখন যেমন আমাদের সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, পুরোপুরি সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, সেটা একটা বই কিনলে সেটা 1 বছর পড়তে হয় না, আর সেটা 6 মাস অন্তর অন্তর চেঞ্জ করতে, মানে 6 মাস বাদে সেমিস্টার হলো, তারপরে আবার বই কিনতে হয়, সেটা আবার 6 মাস বাদে পরীক্ষা হবে, এরকম করে 1 বছর কভার হয়। সেই কারণে যেহেতু 1 বছরে দুবার করে অতগুলো বই খাতা কেনা, সেই ক্ষেত্রেও স্কুলকে জানাই যে এরকম অসুবিধা হচ্ছে। তখন আমার এখন 3rd সেমিস্টার হবে এই সেপ্টেম্বরের 8 তারিখ থেকে, এবং 4th সেমিস্টারের জন্য বই স্কুল থেকে ব্যবস্থা করে দিয়েছে। আর যে সরকার থেকে যে খাতাগুলো দেওয়া হয়, সবার জন্য 4টে করে খাতা ধার্য করা থাকে, সেখান থেকে সবাইকে দেওয়ার পর খাতা যেগুলো বেঁচে থাকে, আমি যদি আবার চাই আমাকে সেখান থেকেও দেওয়া হয়। সরকারি যে প্রকল্পগুলো, সরকারি প্রকল্পগুলো কতটা উপকৃত হওয়া? সরকারি প্রকল্প বলতে আমি মেয়েদের জন্য তো যে প্রকল্পগুলো, যেমন কন্যাশ্রীটা আছে, কন্যাশ্রীতে আমিও পাই, যেটা বছরে 1000 টাকা করে। সেক্ষেত্রে পড়াশোনার দিক থেকে 1000 টাকা স্কুল অ্যাডমিশন ফিস, বই খাতা থেকে শুরু করে কিছুটা হেল্প হয় ওখান থেকে। এবং যেটা ওটা K1 আর K2 তো 18 বছর হলে দেয়, সেটা এখন আমি পাইনি। আর এছাড়াও মেয়েদের জন্য যে প্রকল্পগুলো, ওইগুলো থেকে আমার মতো যারা আছে, আমার মতো মেয়ে যারা, মানে যাদের অনেক বাড়িতেই এখনো এরকম যে মেয়ে মানে বিয়ে দিয়ে দাও, পড়াশোনা করে কি হবে, এরকম একটা ব্যাপার, সেখান থেকে তারা যে ওই সরকার থেকে যে নিজের নামে যে পয়সাটা পাচ্ছে, সেটা দিয়ে যে তারা নিজেদের জোরে পড়াশোনাটা করছে, সেটাই
ওদের অনেক সুবিধা হয়, কেননা আমারও এরকম সহপাঠী আছে একজন, তার বাড়ি থেকে ওরকম বিয়ের জন্য জোর করছিল, পড়াশোনা করাবে না, স্কুলে আসতে দেয় না এরকম। তো তার কাছ থেকে শুনলাম যে অনেকটাই সুবিধা হয় মেয়েদের জন্য, যে প্রকল্পগুলো আছে সেগুলো নিজেদের জোরে কিছু করতে পারে পড়াশোনাটা। আমার নাম প্রমিতা সিং। বাবা ওকে বিয়ে দিয়ে দিতে চেয়েছিল। প্রমিতা সিং হলো একজন সফল কন্যাশ্রী। তার কারণ ওর বাবা ওকে বিয়ে দিয়ে দিতে চেয়েছিল জোর করে, কিন্তু ওর মা ওকে কিছুতেই সেটা রাজি হয়নি, এবং ওর মা নিজের জেদের বশে প্রমিতাকে নিয়ে বেরিয়ে আসেন বাবার বাড়ি থেকে। এসে নিজের মায়ের কাছে ওঠেন, এবং মানে সফলতার সঙ্গে প্রমিতাকে খেলাধুলো শিখিয়েছেন, পড়াশোনা করাচ্ছেন। খুবই মানে আর্থিক অবস্থা খুবই খারাপ ওদের। ওর মা একটা জুতোর দোকানে কাজ করে সামান্য মাইনে, আর ওর দিদিমার লক্ষ্মী ভান্ডার টাকা, এই দিয়ে ওদের সংসার চলে। এবার প্রমিতাকে আমরা স্কুল থেকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করি, কিন্তু প্রমিতা খুবই লাজুক, মানে মুখচোরা মেয়ে, ও বলতে চায় না ওর প্রয়োজন। আমরা চেষ্টা করি সবসময় ওর পাশে থাকার, এবং এই সরকারি সাহায্য তো ওর আছেই, সমস্ত রকম সরকারি সাহায্য পাচ্ছে ও। মানে আমরা চেষ্টা করি ও যাতে সেই সরকারি সাহায্যগুলো ঠিকঠাক পায়, সেগুলো আমরা সবসময় চেষ্টা করি, এবং আমরা সবসময় ওর পাশে আছি যাতে ও আরো জীবনে অনেক উন্নতি করতে পারে। এরপরে ও তো খেলো ইন্ডিয়াও গেছে, এরপরে যাতে ও এশিয়ান গেমস খেলতে পারে, অলিম্পিয়াডে যেতে পারে, অলিম্পিকে যেতে পারে, এই জন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি, এবং ওর উন্নতির আশা করি আমরা ভবিষ্যতে। এই সরকারি সুবিধাগুলো যেমন কন্যাশ্রী, এগুলো সুবিধার জন্য মেয়েদের জন্য তো অনেকটাই ভালো হচ্ছে এরকম ধরনের মেয়েদের জন্য। হ্যাঁ, আমাদের স্কুলেরই এমন আরো অনেক মেয়ে আছে যাদের ওই মানে ওর ক্লাসেরই একটি মেয়ে আছে যার বাবা মা জোর করে বিয়ে দিতে চেষ্টা করেছিল। আমরা বাবা মাকে ডেকে তাদের বুঝিয়েছি, এবং আমার বাড়িতে গেছি আমাদের কন্যাশ্রী ক্লাবের মেয়েরা তাদের বাড়িতে গিয়ে তার বাবা মাকে বুঝিয়েছে, এবং বুঝিয়ে বাবা মাকে বিরত করেছে তার বিয়ে দেওয়া থেকে। ওরই ক্লাসের একটি মেয়ে আছে এরকম। এর আগেও আমরা অনেক মেয়ের বিয়ে আটকেছি, মগরা থানা, আমাদের 1 নম্বর পঞ্চায়েত। আর সবচেয়ে বড় কথা যেটা বলবো, আমাদের এই সব রকম প্রচেষ্টার পেছনে মানে খুব সাহায্য করেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী রঘুনাথ ভৌমিক মহাশয়। তিনি মগরা 1 পঞ্চায়েতের উপপ্রধান। তিনি কিন্তু সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন, যে কোনো রকম প্রয়োজনে উনি আমাদের সঙ্গে থাকেন পাশে। কাজেই সব সাহায্যই ওনার কাছ থেকে আমরা পাই। কন্যাশ্রীর পাওয়াতে অনেকটা হেল্প হয়েছে, অনেকটাই সুবিধা হয়েছে, এবং ওর খবর বেরোনোর ফলে অনেকেই ওকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওর দিকে। আমরা স্কুল থেকে যেমন সাহায্য করার সে তো করছি, অন্যান্য ক্লাব চেষ্টা করছে ওকে যাতে একটু এগিয়ে দেওয়া যায়। দেখা যাক, আমরা মানে আমাদের প্রচেষ্টা জারি থাকবে। আশা করি ও ওর জীবনে অনেক উন্নতি করবে। এত মানে সচেতনতা আমরা অবশ্যই মানে সচেতন করছি, কিন্তু এখনো গ্রামাঞ্চলের একটা ধারণা আছে যে মেয়েরা বেশি পড়াশোনা করলে তার ছেলে ঠিক বা অত পড়াশোনা জানা ছেলে পাওয়া যাবে না। আর আমরা আর একটা কথা যেটা আমি যেটা ভীষণ আপত্তি করি, গার্জেনদের সব সময় বলি, ও মানে অভিভাবক সবাই আমি এটা রিপিটেডলি বলি, যে আমরা গরিব, আমাদের পক্ষে আর চালানো সম্ভব নয়। তাদেরকে বোঝানো যায় না সরকারি সমস্ত সুযোগ সুবিধা আছে, আর গরিবের সঙ্গে পড়াশোনার কোনো বিরোধিতা নেই তো। গরিব ঠিক আছে, কিন্তু তার জন্য বিয়ে দিতে হবে কেন তাদের? বরং আমি সব সময় মেয়েদের ক্লাসে গিয়ে বলার চেষ্টা করি যে তোমরা আগে নিজেদের পায়ে দাঁড়াবে, তারপরে বিয়ের কথা ভাববে। মেয়েরা কিন্তু সেটা বোঝে, কিন্তু বাড়িতে গিয়ে সেই একই গ্রামাঞ্চলের যে মানে সচেতনতার অভাব, তারা চেষ্টা করে যে গরিব বলে আগেই মেয়েদের বিয়ে দিয়ে দেবে। আর সত্যি কথা বলতে আমাদের স্কুলের ছাত্রীরা ম্যাক্সিমাম ফার্স্ট জেনারেশন লার্নার। কাজে বাবা মারা হয় মাঠে কাজ করে, লোকের বাড়ি কাজ করে, তারা ভাবে একটা ভালো ছেলে, আর তাদের কাছে ভালো ছেলে মানে কি, হয়তো মানে কোনো কারখানায় কাজ করে বা কিছু, তাহলেই তারা বিয়ে দিয়ে দিচ্ছে। এবং দেখা যায় যে এরপরে তারা হয়তো ফিরে চলে আসে, ম্যাক্সিমাম মেয়েই আমাদের দেখা যায় তারপরে ফিরে এসে আবার স্কুল জয়েন করে। সেটাও তাই, এর ক্ষেত্রে সেটা হতে হতে বেঁচে গেছে, তো হয়নি। ওর মা নিয়ে বেরিয়ে এসেছিল প্রমিতার মা যেই খবর পেয়েছে যে ওর বাবা বিয়ের জন্য চেষ্টা করছে, ওর মা নিয়ে সেই সংসার ছেড়ে চলে এসছে, নিজে স্যাক্রিফাইস করেছে মেয়ের জন্য। কাজে প্রমিতার বিরাট ভরসা হলো তার মা।
আমার নাম মহুয়া চট্টোপাধ্যায়।